দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি। খাটে এপাশ ওপাশ হয়েই যাচ্ছি জানো, কিন্তু কিছুতেই যেন চোখে ঘুম আসলো না। একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, তার কারণ ভীষণ ক্লান্ত লাগছে। অবশ্য জানো, একটা সময় আমি ঘুমাতেই চাইতাম না, আর এখন একটু চেষ্টা করি যদি ঘুম আসে। তবে কথাতেই আছে, জীবন নদীর মতো, কখনোই থেমে থাকে না, তার আপন গতিতে সে বয়ে চলে। তাই অভ্যাসগুলিও কখনো একঘেয়েমি থাকে না, একই রকম হয় না, এক এক সময় এক এক রকমের পরিবর্তন হয়। ভাগ্যিস ঘুমাইনি, যদি ঘুমাতাম না তাহলে এই ঘুম থেকে উঠে আর রান্নাঘরে এসে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খাবারটাকে পরিবেশন করতে পারতাম না। কেন বলো তো, ঘুম থেকে উঠলেই না আমার ভীষণ খিদে পেয়ে যায়। দুপুরবেলা যখন ঘুমাই, আমি যদি কখনো ঘুমাই, ঘুম থেকে উঠলে এত খিদে পায় আমি আর দাঁড়াতে পারি না। আর এই ফ্রিজে অনেক দিন ধরে না এই সোনপাপড়িটা পড়েছিল। বাবা আমাকে দুটো খেতে দিয়েছিল, মানে একটা আমাকে, একটা বড়বাবুকে। আমরা দুজনেই না সোনপাপড়ি খেতে ভীষণ পছন্দ করি। একটা খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। তো সেটা আর কোনোভাবেই খাওয়া হয়ে উঠছিল না। আজকে দুপুরবেলা যখন দুজনে খেতে বসেছি, তখনও বলল কি, মামন ফ্রিজে না একটা সোনপাপড়ি কবে থেকে রয়েছে, ওটা কিন্তু অবহেলা করা হচ্ছে, এতে ঠাকুর পাপ দেবে, তাই বেশি দেরি না করে চলো ওটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি বললাম কি করবে, ভাতের সাথে খাবে নাকি? বলছে না না, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে খাওয়া যাবে। খেয়ে উঠে বেশ খানিকক্ষণ সময় একটু এপাশ ওপাশ হয়েছে, কিন্তু ঘুম কিছুতে আসছিল না। ভাবছিলাম একটু ঘুমবো, কিন্তু আর ঘুমানো হয়নি। যাই হোক, তারপরে এই যে বড়বাবু বললো চলো একটু সোনপাপড়ি খাওয়া যাক। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন দুজনে বসে একটুখানি সোনপাপড়ি খাবো। এখন তো চা খাওয়ার পালা উঠে গিয়েছে আমাদের, তাই এরকম খুচখাচ খাবার খাই। তো চলো, বলো দেখি কি কাণ্ড। সোনপাপড়ি খাওয়ার পর নাকি মুখটা নাকি ঝাল ঝাল কিছু খেতে চাইছে। ব্যাস, অমনি কথা শোনার পর কি আর থাকা যায়? আমারও তখন এরকম কিছু খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি করে দুজনের জন্য দুটো এগরোল বানিয়ে নিয়েছি। এরকম খাবার পেলে সত্যিই গো আর কিছু লাগে না। আমি অবশ্য এটা খাওয়ার পর যেন তার রাতে কিছু খেতে পারবো না, তো ওটাই বলছি আর বকা খাচ্ছি। কারণ উনি না আমাকে যেই শোনে যে আমি বলি যে রাত্রিবেলা আর কিছু খাবো না, ওনার মাথাটা গরম হয়ে যায়। কিন্তু কি করবো বলো, পেটে জায়গা না থাকলে কি খাওয়া যায়? ডোটা না আগে থেকে আমার তৈরি ছিল, কারণ সকালবেলা রুটি হয়েছিল, তো ওই সময় একটু আটা বেঁচে গিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই কষ্ট করে আর মাখানো লাগেনি আমার। এগরোলটা খাওয়ার পর বেশ খানিকক্ষণ সময় একটু ভিডিওর কাজ করছিলাম। তারপরে এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে। তবে না, ডিনার তৈরির জন্য না, এখন তৈরি করব ফ্রুট কাস্টার্ড, যেটা ওই ম্যাঙ্গো কাস্টার্ডই বলতে পারো, কারণ এটা ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি রয়েছে এখানে, ম্যাঙ্গো দিয়েই তৈরি হবে, তো এটা বলাই যায় ম্যাঙ্গো কাস্টার্ড। আসলে অনেক দিন ধরেই না এই কাস্টার্ডটা খেতে ইচ্ছে করছিল। তবে এটা কি বলো তো, ওই তৈরি করার সাথে সাথে খাওয়ার থেকে আমার মনে হয় ফ্রিজে রেখে একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে বেশ মাঝে সাঝে বের করে খেলে, ঘুরে ঘুরে খেতে এটা বেশ ভালোই লাগে। তাই এদিকে এখন জোর কদমে ম্যাঙ্গো কাস্টার্ড তৈরির প্রস্তুতি চলছে। প্রথমেই না ওই ড্রাই ফ্রুটসগুলোকে একটু কুচি কুচি করে নিচ্ছি। এখানে আমি একটুখানি কাজু, আমন্ড আর পেস্তা নিয়েছি। আরও অনেক ড্রাই ফ্রুটস ছিল, কিন্তু ওই যে কুচি কুচি করতে না অনেকখানি সময় লেগে যাবে গো, তো ওই জন্য এই কটাই নিয়েছি, এতেই অনেক বেশি হয়ে যাবে। এই কাজটাতে কিন্তু একটু কলাও ব্যবহার করা যেত, তবে এই মুহূর্তে আমার কাছে যেহেতু কলা নেই, তো সেই কারণে আমি এখানে দিচ্ছি আপেল, বেদানা আর আম। যদি আঙুর ফল থাকতো একটু আঙুর ফল দিলেও ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে যেটুকু রয়েছে আমি সেটা দিয়েই করছি। যেই মুহূর্তে বাজারে এবার অনেক আম উঠেছিল, সেই সময় আমি এই কাস্টার্ড পাউডারটা কিনে রেখে দিয়েছিলাম, ওই যে ম্যাঙ্গো কাস্টার্ড খাবো সেই জন্য। তবে জানো, কেন যে সেই সময় এই কাস্টার্ডটা তৈরি করলাম না এখন তাই ভাবছি। কারণ এখন যে আম আনা হয়েছে এটা তো আর সিজনের আম না, এটা ওই স্টোর থেকেই বের করা আম। তো কি আর করা যাবে, নাই মামার চেয়ে কানা মামা তো ভালো। প্রথমেই কাস্টার্ড পাউডারটাকে একটু ঈষৎ উষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে রেখে দেবো, যাতে খুব ভালো করে মিশে থাকে। তবে কি বলো তো, এই কাস্টার্ড পাউডারটা এমনই, অনবরত নাড়াচাড়া দিতে হয়, না হলে তলায় না সেই জমাট বাঁধে। তো কিছু করার নেই, হাতের কাজটা যেটুকু এগিয়ে রাখা যায় তাহলে রান্না করার সময় সুবিধা হবে। তো ওই কারণেই প্রথমে আমি দুধ দিয়ে আগে এটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। গতকালের ভ্লগে পিয়া সরকার, আমার অনেক পুরনো বন্ধু, আমাকে কমেন্ট করে জানিয়েছে
আমি আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে কলকাতায় থাকি নাকি? না গো, আমি আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে থাকি না। আমার হাজব্যান্ড চাকরি করে না, বিজনেস করে। তো আমাদের বলতে পারো বিয়ের আগে থেকে এটা ঠিক ছিল যে বিয়ের পর আমরা কলকাতায় শিফট হব। তো সেই কারণেই আমরা কলকাতায় থাকি। আর যদি চাকরি হতো তাহলে হয়তো অন্য কোথাও পোস্টিং হতো, কারণ ও যেহেতু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, তো সেই কারণে ওর পোস্টিং এখানে কলকাতায় যে হবে এমন তো কোনো কথা নেই। আর তাছাড়াও ও যখন প্রথম জব করতো তখন কিন্তু ও বাইরেই সার্ভিস করতো। আচ্ছা, এদিকে কিন্তু আমি ওই কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে রেখে এখন এই আপেলটাকে কুচি কুচি করে নিচ্ছি। ফ্রুট কাস্টার্ডের জন্য না এরকম কুচি কুচি করে সমস্ত ফল কেটে নিলে বেশ ভালো লাগে খেতে। আমি যখনই কোনো পাত্রে নতুনভাবে দুধ গরম করতে বসাই তখন কিন্তু প্রথমেই একটু জল দিয়ে নিই, এতে করে না দুধটা নিচে লেগে যায় না। আর আমি শুনেছি ডাইরেক্ট দুধ দিয়ে তারপরে ওরকমভাবে গরম করা নাকি ভালো না, তো সেই জন্যই এটা করি আর কি। আর এখানে কি করছি বলো তো, দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। বলতে পারো খানিকটা দুধ কিন্তু এখানে শুকিয়ে ফেলবো। আর নিয়ে নিয়েছি একটুখানি গুঁড়ো দুধ, ওই আমুল গুঁড়ো দুধ যেটা রয়েছে সেইটা। এটা একটুখানি মিশিয়ে সাইডে রেখে দেবো, পরে না এটা এখানে মিশিয়ে দেব। এই ফ্রুট কাস্টার্ডে কিন্তু একটু আমুলের গুঁড়ো দুধ মিশিয়ে দিলে না খেতে ভীষণ টেস্ট হয়। আচ্ছা চলো, এদিকে ফ্রুট কাস্টার্ড বানাতে বানাতে কিছু মনের কথা আজ তোমাদের বলতে ইচ্ছে করছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। বিয়ের আগে যখন আমরা রিলেশনশিপে ছিলাম তখন না আমরা ঠিক করেই রেখেছিলাম বিয়ের পর আমরা কলকাতায় থাকবো, কারণ এটা আমাদের দুজনের কাছেই অনেক সুইটেবল ছিল। আর এটা আমরা অনেক আগে থেকেই ডিসাইড করে রেখে দিয়েছিলাম। তো বিয়ের পর যখন নিজেদের নতুন সংসারটা পেলাম, তখন যখন সেই সংসারটা গ্রামের মধ্যে একটু একটু করে নিজেদের পরিশ্রম আর ভালোবাসায় গড়ে তুলেছিলাম, তখন কোথাও গিয়ে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, না আমরা এখানেই থেকে যাব, আমরা আর কলকাতায় যাব না। তবে তারপরে একটা সময় আমরা দুজন ঠান্ডা মাথায় বসে অনেক সিদ্ধান্ত নিলাম। আমরা ঠিক করলাম ইমোশনালি আমরা কোনো ডিসিশন নেব না। সত্যি কথা বলতে এই পৃথিবীতে কোনো ডিসিশন ইমোশনালি নিতে নেই, তাহলে কিন্তু তুমি সেই ডিসিশনটা ঠিকঠাক ফোকাস করতে পারবে না, ঠিকঠাকভাবে নিতে পারবে না, তোমার কোনো না কোনো ফল্ট থাকবেই। আর তাছাড়াও কিন্তু আমি ছোটো থেকে একটা কথা শুনে এসেছি, মায়া কিন্তু মানুষের সর্বনাশ তৈরি করে। তো সেই কারণে সবসময় কোনো ডিসিশান নেওয়ার আগে আমি আগের কথা ভাবি, পরের কথা ভাবি, অনেক ভাবনা চিন্তা করে তারপরে কোনো একটা ডিসিশান নিই। আর তাছাড়াও আরেকটা কথা কি বলতো, পরিস্থিতি না মানুষকে অনেক কিছু শেখায়, আমাদেরকেও অনেক কিছু শিখিয়েছে। কাছের মানুষ বলো, দূরের মানুষ বলো, অনেককে চিনতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও গিয়ে এটাই মনে হয়েছে যে না, আমরা যেটা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানেই আমরা আমাদের নতুন সংসারটাকে শুরু করি, আর এতে আমাদের ফিউচারের জন্য ভালো হবে। তো ঈশ্বরের আশীর্বাদে সেইটাই আমরা করেছি, আর আমার মনে হয় ঈশ্বরও এটাই চেয়েছিলেন। এদিকে কিন্তু দেখো দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, দেখেছো? আর তোমরা তো দেখতেই পেলে কাস্টার্ড পাউডারটা যে মিশিয়ে রেখেছিলাম বাটির তলায় কেমন লেগে গিয়েছিল, দেখেছিলে? ওটা হবেই কিন্তু, ওটাতে ঘাবড়ে যেও না। এবার একে একে দেখো সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় যখন ওই কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশাচ্ছিলাম, মানে যেটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা যখন আবারও এই কড়াইয়ের দুধে মিশাচ্ছিলাম, তখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে নিয়েছিলাম, নাহলে না খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। ব্যাস এবার হয়েই গিয়েছে, আর 2-1 মিনিটের মধ্যেই এটা অনেকটা ঘন হয়ে যাবে। আর গরম গরম একটুখানি সার্ভ করব, বাকিটা ঠান্ডা হয়ে গেলে পর ফ্রিজে তুলে দেব। দেখেছো, ড্রাই ফ্রুটসটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম, একদম লাস্টে একটু ড্রাই ফ্রুটস দিয়ে নিতে হবে। ব্যাস এবার কিছুক্ষণ মিশিয়ে নাও, তাহলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো কাস্টার্ড। এই দেখো এরকম থিকনেসে আসলে পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে। জানো, লাইফে অনেক ডিসিশন নিতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হয়, আমরা বহুবার ভাবি, আর সবসময় দেখবে আমাদের মাথায় এটাই ঘোরে যে একটা কাজ করার আগে 10বার ভাবনা চিন্তা করে এক জায়গায় পা ফেলতে হয়। হ্যাঁ, এটা সঠিক, তবে কি বলো তো, তোমার জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা কিন্তু ওপরওয়ালা ঠিক করে রেখেছে। ওপরে যিনি বসে রয়েছেন তিনি তোমার থেকেও তোমার জন্য বেশি চিন্তা ভাবনা করেন। তাই কোনো কিছু নিয়ে অযথা অনেক ভাবনা চিন্তা করে নিজের শরীর নিজের মাথা নষ্ট করে লাভ নেই। তবে হ্যাঁ, একদম ভাবনা চিন্তা না করে কোনো সঠিক সিদ্ধান্ত না নিয়েও কোনো সিদ্ধান্ত নিতে নেই। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা।